প্রত্যুত্তরে তৈরি চুপ রইল। মাথা এলিয়ে দিল শিষ্যের কাঁধে। স্বামীর আকস্মিক এত গাঢ় স্পর্শে হৃদয়ের অবস্থা বড়ই নাজুক তার। শিষ্য নাক ঘষল মেয়েটার ঘাড়ে, এরপর হুট করেই একটা কামড় বসালো। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল ত্রয়ী। লাফিয়ে উঠে দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। ঘাড়ে ব্যথাও লেগেছে বেশ। শিষ্য বেশ জোরে সরেই বসিয়েছে কামড়টা। ত্রয়ী নাক মুখ কুঁচকাল। কপট রাগ দেখিয়ে বলল, আপনি আমায় কামড় কেন দিলেন? শিষ্য সাথে সাথে দাঁত কেলিয়ে দিল। আঙ্গুল তুলে দাঁতে টোকা দিতে দিতে বলল, দাঁতের ধার দেখালাম। একদিন বলেছিলে না আমার দাঁত ভোঁতা, তার প্রমাণ দিলাম। এখন বল, আমার দাঁত ভোঁতা নাকি ধারালো? ত্রয়ী ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, ধারালো নাকি ভোঁতা সে কথা পরে হবে। আগে এটা বলুন তো, আপনি দাঁত ব্রাশ করেন না কতদিন ধরে? ইস, মুখে কি গন্ধ, ঠিক গা গুলিয়ে উঠছে আমার। এত বড় অপমান! শিষ্য দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, আমি প্রতিদিন দাঁত ব্রাশ করি। মনে তো হয় না। পলির বস্তা। ধলামোলা। শিষ্য হতবাক হয়ে পড়ল। এই মেয়েটা এখনই তাকে কি বলল? ধলামুলা! শিষ্য উঠে দাঁড়ালো, ত্রয়ীর দিকে তেড়ে এসে বলল, পলির বস্তার বাচ্চা, কি বললি তুই আমাকে? ত্রয়ীর সাথে সাথে 2 কদম পিছিয়ে গেল। শিষ্যের ক্রোধের কোনো তোয়াক্কা না করেই আবার বলে উঠল। ধলামোলা। শিষ্য তৎক্ষণাৎ ঝড়ের গতিতে এসে খপ করে ধরল ত্রয়ীর কোমর, টেনে নিকটে মিশিয়ে নিল নিজের সাথে। ক্রোধ নিয়ে বলল, তোর সাহস ইদানিং বেড়ে গেছে। তো শিষ্য বাঁকা হাসল। ফের ত্রয়ীর গলায় আবার কামড় বসালো। মৃদু স্বরে চেঁচিয়ে উঠল ত্রয়ী। শিষ্য টোকা দিল মেয়েটার কপালে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, দাঁতের ধার দেখাবো। ত্রয়ী নাক মুখ কোঁচকাল। শিষ্যকে নিজের থেকে ধাক্কা মেরে সরিয়ে বলল, অসভ্য লোক একটা, বেরোন আমার রুম থেকে। শিষ্য হাসল, চোখ ঘুরিয়ে তাকালো এদিক ওদিক। হঠাৎ তার নজর পড়ল বিছানার দিকে। খাটটা বেশ বড় সড়ো, নির্দ্বিধায় 2 জন মানুষ ঘুমানো যাবে। বিছানার বালিশও 2টো, আবার একটা কোল বালিশও আছে। শিষ্য ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে শোধালো, বিয়ে করে এত বড় একটা খাটে একা ঘুমাস? জামাইকে জড়িয়ে ধরে ঘুমানোর বয়সে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাস? লজ্জা করে না তোর, পলির বস্তা? ত্রয়ীর মেজাজ গরম হলো। বদমাইশ লোক একটা। একটা চুমো খেয়ে তাকে গলিয়ে দিয়ে 2টো কামড় দিয়েছে। গলাটা জ্বলে যাচ্ছে এখনো, আবার বলছে দাঁতের ধার দেখাচ্ছি। ত্রয়ী রেগে মেগে ধরল শিষ্যের এক হাত, টেনে তাকে নিয়ে গেল দরজার কাছে। ধাক্কা দিয়ে ফেলল বাইরে। কটমট করে বলল, না, লজ্জা করে না। জামাই ছাড়াই ভালো আছি আমি। শিষ্য হতবাক হয়ে পড়ল। এইভাবে মেয়েটা তাকে কক্ষের বাইরে বের করে দিল। না, এখনই ঢুকতে হবে কক্ষে, বাকি কথা তারপরে হবে। শিষ্য ব্যস্ত হলো, তড়িঘড়ি করে ঢোকার চেষ্টা করলো কক্ষের ভিতরে। ত্রয়ী ধরে ফেলল শিষ্যের পরিকল্পনা। সে ঠাস করে বন্ধ করে দিল দরজাটা। শিষ্যের হতবাকতা বাড়ল আরো। চোখ বড় বড় করে তাকালো সে বন্ধ দরজার পানে। মেয়েটা এবার তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। শিষ্য একবার দরজায় ধাক্কা দিতে গিয়েও থেমে গেল। এত রাতে দরজায় ধাক্কা দেওয়া বোধহয় ঠিক হবে না, কারো কানে গেলে ঝামেলা হয়ে যেতে পারে। যদিও শিষ্য চাই সবাইকে অতি দ্রুত সবটা জানাতে, তবে এভাবে নয়। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। এই রাতে আর দরজা ধাক্কাধাক্কি না করে চলে গেল। বাহিরে ঘন আঁধার, চারদিকে বিরাজ করছে গাঢ় নীরবতা। মেহের হাঁটু মুড়ে বসে রয়েছে বিছানায়, চোখে মুখে তার বিষণ্ণতা, হাতে মোবাইল। আজ ভীষণ ইচ্ছে করছে আলফিকে একটি কল করতে। সেদিন বসার কক্ষে সরোয়ার চৌধুরীর কথাগুলো শুনে বাবার প্রতি সন্দেহ জন্ম নেয় তার হৃদয়ে। এরপর সে খোঁজ খবর নিতে শুরু করে সরোয়ার চৌধুরীর সম্পর্কে, এবং জানতে পারে আলভির কথাগুলোই সত্যি ছিল। সত্যিই তার বাবা ভালো মানুষ নন, একজন দুর্নীতিগ্রস্ত খারাপ মানুষ। অথচ এই বাবার জন্যই সে সেদিন আলভিকে অপমান করেছিল, ইতি ঘটিয়েছিল সুন্দর একটি সম্পর্কের। আচ্ছা, আলভি কি এখনো তার জন্য অপেক্ষা করছে? সে ফিরে যেতে চাইলে ফিরিয়ে নিবে, নাকি ছুঁড়ে ফেলে দিবে? মেহেরের ভীষণ ভয় হচ্ছে, কান্না পাচ্ছে। আজ তার ভুলের জন্যই এত সংশয়ে পড়েছে। আবার আলভিকে কল দিতেও সংকোচ হচ্ছে। অতঃপর সিদ্ধান্ত নিল সে কল করবে আলভিকে। তারপর যা হয় হোক। অন্যায় থাকলে তার বাবা রয়েছে, আলভির তো নেই। তাহলে সে কেন শুধু শুধু আলভিকে কষ্ট দিবে? শিষ্য কক্ষে নেই। আলভি একা একা শুয়ে আছে বিছানায়।
দৃষ্টি ছাদের দিকে। জীবনের বহু হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত সে এই মুহূর্তে। আলভির ভাবনার মধ্যেই হঠাৎ তার বালিশের পাশে থাকা মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ধ্যান ভাঙল তার। ভ্রুজোড়া কুঁচকে এলো সাথে সাথে। এত রাতে আবার কে কল করেছে? আলভি বালিশের পাশ হাতড়ে মোবাইলটা হাতে তুলে নিল। মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠল সে। মিহির কল করেছে। মিহিরের সাথে আলভির বিচ্ছেদ ঘটেছে প্রায় 7 মাস। এর মধ্যে মেয়েটা কখনো তাকে কল করেনি বা কথা বলেনি। আলভি মাঝে মাঝে তাকে কল করত, তার কলেজের অভিমুখে গিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু মেয়েটা কখনোই তার কল রিসিভ করেনি। কলেজের সামনে তাকে দেখেও এড়িয়ে গিয়েছে। তাহলে আজ হঠাৎ কল করলো কেন? আলভি সময় ব্যয় করলো না, দ্রুত কলটা ধরলো। মোবাইলটা কানের কাছে নিয়ে বলল। আসসালামু আলাইকুম। ও পাশ থেকে ধীর কণ্ঠে ভেসে এলো। এরপরে চুপ, শুধু শোনা যাচ্ছে কিছু উত্তপ্ত ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ। আলভিও কিছু বলল না। কিছুক্ষণের অপেক্ষা করলো মেহেরের নিজ থেকে কিছু বলার, কিন্তু মেয়েটা সেই যে চুপ করেছে, আর মুখ খুলছে না, আবার কলও কাটছে না। তপ্ত নিঃশ্বাস ফেলল আলভি। অতঃপর বলল। কেমন আছেন? মেহের আরও একটু সময় নিল, এরপর হঠাৎ করে কেঁদে উঠল ঝরঝর করে। আলভি ব্যস্ত হলো, অস্থির গলায় বলল। একে আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? মেহের কান্না বিজড়িত কণ্ঠে বলল। আমি ভুল করেছি আলবি, আপনাকে বিশ্বাস না করে আমি ভুল করেছি। আমার বাবার কুৎসিত রূপটা আমি আগে জানতাম না। আমি ভাবতাম আমার বাবা সৎ এবং আদর্শবান একজন মানুষ। তিনি বাহ্যিক দৃষ্টিতে আমাদের এটাই দেখিয়েছেন, বুঝিয়েছেন। আমরাও তাকেই বিশ্বাস করেছি। তাই সেদিন আপনার কথাগুলো আমার কাছে মিথ্যা মনে হয়েছিল। আমি আপনাকে অবিশ্বাস করেছি, ফিরিয়ে দিয়েছি। আমাকে মাফ করে দিন আলভি। আলভির হৃদয় শীতল হলো। যাক, মেয়েটা অবশেষে সব সত্যি জানতে পেরেছে। আলভি ঠিক জানতো মেহের একদিন সব জানতে পারবে, কারণ সত্যি কখনো চাপা থাকে না। ছেলেটা ওষ্ঠ প্রসারিত করে বলল। আপনি সত্যিটা জেনেছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, এ অনেক। আর কান্নাকাটি করতে হবে না। করব না। আগে বলুন, আপনি আমাকে মাফ করেছেন কি সত্যি? মাফ করতে পারি একটা সত্যি। ভালোবাসি আলভি। আলভি ওষ্ঠ কামড়ে হাসল, মৃদু স্বরে বলল। ভালোবাসি বলুন। মেহের লজ্জা পেল, লাজুক স্বরে বলল। আমিও আপনাকে ভালোবাসি মেহের। সুদীর্ঘ এক রাত কেটে ভোরের দেখা মিলেছে। চারদিকটা আলোয় আলোয় ভরে উঠেছে। শিষ্য, রবি, আলভি, ত্রয়ী এবং তৃপ্তি সকলে আজ একসাথেই সকালে নাস্তার উদ্দেশ্যে টেবিলে বসেছে। তামিম এবং তার বাবা চাচারা আগেভাগেই সকালে নাস্তা সেরে অফিসে চলে গেছে। তামিম এখন অনেকটাই সুস্থ, আজ থেকেই অফিস শুরু করেছে। তৃপ্তি খেতে খেতে হঠাৎ তার নজর গেল ত্রয়ীর দিকে। ভ্রুকুচকে শুধালো। তোর গলায় ওগুলা কিসের দাগ আপু? ত্রয়ী অপ্রস্তুত হলো। গতকাল রাতে যে শিষ্য তার গলায় কামড় দিয়ে দাগ বসিয়ে ফেলেছিল তা তো এক প্রকার সে ভুলেই বসেছিল। ত্রয়ী দ্রুত ওড়না ধারা গলাটা ঢেকে নিল। আমতা আমতা করে বলল। কই কিসের দাগ? কোনো দাগ নেই তো। আমি স্পষ্ট দেখলাম, মনে হলো যেন কোনো মানুষের দাঁতের দাগ। তৃপ্তি কণ্ঠে জোর দিয়ে বলল কথাগুলো। রবি, আলভি এবং নয়নের খাওয়া থেমে গেল তৎক্ষণাৎ। তিনজনই একযোগে ঘুরে তাকালো শিষ্যের দিকে। শিষ্য অপ্রস্তুত হলো কিঞ্চিত। নিজের বউকে ভালোবেসে দুই একটা কামড় দিয়েও বা বাইট দিয়েও শান্তি নেই। ভাগ্যে সেখানে বড়রা কেউ নেই, নয়তো আজ মান ইজ্জত নিয়ে টানাটানি লেগে যেত। শিষ্য একটু কেশে গলা পরিষ্কার করলো, অতঃপর থমথমে কণ্ঠে বলল। কি সমস্যা? তোরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? দাঁতের সাইজ, ধার, দৈর্ঘ্য এবং প্রস্থ বোঝার চেষ্টা করছে আর কি। রবির কথাটা শেষ হতে না হতেই শিষ্য অগ্নি দৃষ্টিতে তাকালো তাদের দিকে। সাথে সাথে চুপসে গেল তিনজনই, আর বলল না কিছুই। সূর্যের আলোয় উদ্ভাসিত দিন, চারদিকে ছড়িয়ে পড়েছে ব্যস্ততা। ত্রয়ী কলেজের জন্য বেরিয়েছে, আর প্রতিদিনের ন্যায় শিষ্যও তার পিছু নিয়েছে। এই যেন এখন তার নিত্য কর্ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কলেজের কাছাকাছি যেতেই হঠাৎ ত্রয়ীর নাম ধরে ডাক পড়ল। ত্রয়ী পিছন ঘুরল, দেখতে পেল এক তরুণ তার দিকেই দৌড়ে আসছে। ত্রয়ী ওষ্ঠ প্রসারিত করল, হাত উঁচিয়ে বলল। আরে তাসিন, কেমন আছো? তাসিন নামক ছেলেটা দৌড়ে এসে দাঁড়ালো ত্রয়ীর মুখোমুখি। হাঁপাতে হাঁপাতে বলল।
তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপু, তুমি কেবল এলে। পরপর তাসিন তার কাঁধে ঝুলানো হাতে হাঁপাতে বলল, তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপু, তুমি কেবল এলে। পরপর তাসিন তার কাঁধে ঝুলানো ব্যাগ কেটে একটা খাতা বের করলো। সেটা ত্রয়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তারিন আপু একটু অসুস্থ, তাই আজ আসতে পারেনি। আমাকে বললো এটা তোমাকে দিয়ে দিতে। তারিন ত্রয়ীর বান্ধবী। গতকাল রাতে মুঠোফোনে যোগাযোগে তার কাছে একটি নোট চেয়েছিল ত্রয়ী। নোটটা বেশ জরুরি ছিল, তাই তারিন অসুস্থতার কারণে কলেজে না আসতে পারলেও ভাইকে দিয়ে পাঠিয়েছে। যদিও তাসিন তাদের থেকে ছোট, তবে দেখতে বড় মনে হয়। ত্রয়ী এক টুকরো হাসি উপহার দিল তাসিনকে। হাতের নোটটা উল্টে পাল্টে দেখে বলল। ধন্যবাদ তোমায়। তাসিন হালকা হাসলো, এরপর বলল, আচ্ছা আমি তাহলে এখন আসি, থেকে আবার আমার কলেজ শুরু হয়ে যাবে। আচ্ছা। তাসিন চলে গেল। শিষ্য ছিল তাদের থেকে একটু দূরে। ফলস্বরূপ দুজনের কথোপকথন না শুনলেও এইটুকু দেখলো যে ত্রয়ী একটি ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। অন্তর জ্বলে উঠল তার। এমনি ত্রয়ীকে নিয়ে তার হৃদয়ে হিংসাত্মক মনোভাব সর্বদা একটু বেশি। শিষ্য এগিয়ে দাঁড়ালো মেয়েটার পাশে, থমথমে কণ্ঠে শুধালো। ছেলেটা কে? ত্রয়ী মুখ বাঁকিয়ে জবাব দিল। তা দিয়ে আপনার কি দরকার? শিষ্য দাঁতে দাঁত পিষল, কটমট করে জবাব দিল। আমার নয় তো কার কি? কারোরই কিছু না। কথাটা বলে ত্রয়ী আর সময় দিল না। লম্বা লম্বা পা ফেলে ঢুকে গেল কলেজের ভিতরে। শিষ্য কটমট করে চেয়ে রইল মেয়েটার গমন পথের দিকে। না, এখন আর তাকে বসে থাকলে চলবে না। কবে ত্রয়ী রাগ ভাঙাবে, তারপর তার সাথে করে নিয়ে যাবে। এতদিনে না পাখি আবার অন্য ডালে উড়াল দেয়। এমনি ত্রয়ী এখন আর শিষ্যের কোনো কথা শোনে না, তাকে পাত্তা দেয় না। এই মুহূর্তে আরো সময় নেওয়াটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হয়ে দাঁড়াবে। রাতের আঁধারে ছেয়ে গেছে প্রকৃতি। চারিদিকটা নিস্তব্ধ হয়ে যেতে শুরু করেছে একটু একটু করে। সোহরাব হোসেন থেকে শুরু করে বাড়ির সকলে বসে রয়েছে বসার কক্ষ জুড়ে। মূলত শিষ্যই তাদের সবাইকে এখানে ডেকেছে আজ। সোহরাব হোসেন তাকালেন শিষ্যের দিকে, সন্দিহান কণ্ঠে শোধালেন। শিষ্য এক পলক তাকালো ত্রয়ীর দিকে, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, জি আঙ্কেল, আপনাদের সাথে আমার জরুরি কিছু কথা আছে। জি বলো। ত্রয়ী পাশেই এক কোণে দাঁড়িয়ে রয়েছে। হৃদয়ে শঙ্কারা বাসা বেঁধেছে তার। শিষ্য সবাইকে কি বলার জন্য ডেকেছে এখানে? তার অতীত, তার সাথে শিষ্যের বিয়ে, সবটা সবাইকে বলে দিবে না তো? এই যে আপনার মেয়ে ও আপনাদের বাড়িতে আসার পূর্বে কোথায় ছিল, কিভাবে ছিল, কেমন ছিল, কিছু জানেন আপনারা? শিষ্য একবার তাকালো ত্রয়ীর দিকে, অতঃপর সোহরাব হোসেনকে বলল। যতদূর জেনেছি বা শুনেছি, ত্রয়ী ছোটবেলা থেকে ওর দাদির কাছে ছিল। তিনি ওকে মানুষ করেছেন। এরপর তিনি মারা গেলে ওকে ওর এক চাচা নিয়ে যান। তিনি সম্ভবত ঢাকায় থাকেন। ত্রয়ী যে ভয়টা পাচ্ছিল তাই হলো। শিষ্য তার অতীত নিয়ে টানাটানি করারই পায়তারা করছে। মেয়েটা ব্যস্ত হলো, শিষ্যকে আটকাতে বলল। কিন্তু আমি। ত্রয়ী সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না। তার আগেই সোহরাব হোসেন বললেন। তপ্ত নিঃশ্বাস ফেলল শিষ্য, ধীর কণ্ঠে বলল। আমি ওর সেই চাচার ছেলে। আপনাদের বাড়িতে আসার পূর্বে ও আমাদের বাড়িতে ছিল। শিষ্যের কথা শুনে অবাক হলো সোহরাব হোসেন এবং বাড়ির অন্যান্য সদস্যরা। আলেয়া বেগম অবাক স্বরেই বললেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আপনাদের এই মেয়েটির সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু সে সেই সম্পর্ককে উপেক্ষা করে আমাকে ছেড়ে চলে এসেছে। এক্ষেত্রে অবশ্য তারও দোষ নেই, দোষ আমার ভাগ্য এবং আমার মা বোনের। শিষ্যের প্রতিটি কথা যেন বজ্রপাতের ন্যায় পড়ল উপস্থিত সকলের মধ্যে। সবাই হতবাক হয়ে একবার তাকালো ত্রয়ীর দিকে, পরপর আবার ফিরে তাকালো শিষ্যের দিকে। ত্রয়ী মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে, ভয় হচ্ছে তার। এত বড় একটি সত্যি জানার পর এবারে লোকেরা কি করে কে জানে, তারা আবার তাকে জোর জবরদস্তি করে শিষ্যের সাথে পাঠিয়ে দিবে না তো? ত্রয়ী আর ওই বাড়িতে ফিরতে চায় না। হ্যাঁ, শিষ্য কিছু ভুল করেছে, তাদের বিয়ের কথা বাড়ির লোকদের না জানিয়ে ভুল করেছে। সে যদি আগে থেকেই বাড়ির লোকদের সবকিছু জানিয়ে দিত, তাহলে তার মা বোন হয়তো ওই দিন তাকে বাড়ি থেকে বের করে দিত না। তবে এত কিছুর পরেও একটা কথা স্বীকার করতে হবে, ওই বাড়ির সকলের চেয়ে শিষ্য তাকে সর্বাধিক ভালোবাসা দিয়েছে, গুরুত্ব দিয়েছে, অবহেলা করেনি কখনো। আর সেও শিষ্যকে ভালোবেসেছিল, এখনো বাসে। কিন্তু শিষ্যের মা বোন তো তাকে পছন্দ করে না।
ফাহমিদা বেগম প্রথম দিকে একটু ভালোবাসা দিলেও রিমা প্রথম থেকেই তাকে পছন্দ করে না। এমন একটি সংসারে গিয়ে কি ত্রয়ী সুখী হবে? স্বামীর সুখী কি সবটা? ত্রয়ী ছোটবেলা থেকেই পরিবার পায়নি। মা বাবা হীনা একা একা দাদির কাছে বড় হয়েছে। মেয়েটার বড় স্বপ্ন ছিল সে বিয়ের পর একটি সুন্দর পরিবার পাবে, স্বামী শ্বশুর শাশুড়ি দেবর ননদদের নিয়ে সুন্দর এবং বড় একটি সংসার পাবে, সবাই তাকে ভালোবাসবে। কিন্তু এ পরিবারে শাশুড়ি ননদই তো তাকে পছন্দ করে না। ত্রয়ীর এত সব ভাবনার মধ্যেই হঠাৎ শুনতে পেল সোহরাব হোসেনের কণ্ঠস্বর। তুমি ঠিক কি বলতে চাইছো খুলে বলো। এভাবে অর্ধেক কথা বললে তো আমি কিছুই বুঝবো না। শিষ্য আস্তে ধীরে সবটা খুলে বলতে শুরু করলো। ত্রয়ী তাদের বাড়িতে আসা, গ্রামে গিয়ে চাপে পড়ে বিয়ে, তার পরবর্তী সময় এবং তার মা বোনে ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দেওয়া, কিছুই লুকালো না বেচারা। সবশেষে বলল, আমি জানি আঙ্কেল আমার কিছু ত্রুটি রয়েছে, আমি ওকে আমার পরিবার থেকে রক্ষা করতে পারিনি, কিন্তু এর মানে এই নয় যে আমি ওকে ভালোবাসি না বা চাই না। 6 মাস পূর্বেও যখন আমাকে ছেড়ে চলে এলো আমি তখন পাগল প্রায়, কত খুঁজেছি ওকে, কোথাও পাইনি। শেষে সৃষ্টিকর্তার কৃপায় দেখা হলো তামিমের সাথে, আর ওর বদলতে ত্রয়ীর সাথে। এইটুকু বলে থামলো শিষ্য। দম নিয়ে ফের বলল, আমি একবার যখন ত্রয়ীকে খুঁজে পেয়েছি ওকে আর হারাতে চাই না, ওকে আমার সাথে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাইছি। সোহরাব হোসেন দ্বিধায় পড়লেন। এই মুহূর্তে তার কি করা উচিত, কিন্তু কি করবেন কিছুই ভেবে পেলেন না। ত্রয়ীকে নিজের মেয়ে হিসেবে এই বাড়িতে এনেছিলেন। মেয়েটির অতীতে কি ঘটেছিল বা এই বিয়ের কথা কিছুই তিনি জানতেন না, মাত্রই জানলেন। এখনই কি শিষ্যের সাথে ত্রয়ীকে পাঠিয়ে দেওয়া উচিত হবে? শিষ্য ত্রয়ীর স্বামী, সেই হিসেবে তার সম্পূর্ণ অধিকার রয়েছে মেয়েটাকে নিয়ে যাওয়ার। কিন্তু মেয়েটা কি যেতে ইচ্ছুক? যদি ইচ্ছুক থাকতো তবে নিশ্চয়ই ও বাড়ি থেকে চলে আসতো না, আর এতদিন ধরে তার অতীত তাদের থেকে লুকিয়ে রাখতো না। তপ্ত নিঃশ্বাস ফেললেন সোহরাব হোসেন, তাকালেন ত্রয়ীর দিকে, কোমল স্বরেই শুধালেন, তুমি কি চাও মা? তুমি কি শীর্ষের সাথে ওর বাড়িতে ফিরে যেতে চাও? ত্রয়ী জোরে একটি নিঃশ্বাস নিল, অতঃপর বেশ দৃঢ়তার সাথেই জবাব দিল, না, যে বাড়িতে আমায় অপমান করা হয়েছে, আমাকে বের করে দেওয়া হয়েছে, সে বাড়িতে আমি আর ফিরে যেতে চাই না। শিষ্য ব্যস্ত হলো, কিছুটা অস্থির কণ্ঠে বলল, কিন্তু এখানে আমার দোষ কোথায়? আমি তো তোকে বাড়ি থেকে বের করে দিইনি, তোকে অপমানও করিনি, তাহলে তার শাস্তি আমাকে কেন দিবি? তারপর তুই যদি চাস তাহলে আমি তোকে নিয়ে আলাদা থাকবো, ও বাড়িতে ফিরবো না। এভাবে সংসার হয় না। ছোটবেলা থেকে আমি একা একা দাদির কাছে বড় হয়েছি, কখনো সুন্দর একটা পরিবার পাইনি। তাই সর্বদাই আমার আকাঙ্ক্ষা ছিল সুন্দর একটা পরিবারের, স্বামী শ্বশুর শাশুড়ি ননদের নিয়ে বড় একটা সংসার হবে আমার। যদিও আমার ইচ্ছে অনুযায়ী তেমন একটা সংসার আমি পেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি আর ননদ আমায় পছন্দ করেন না। এইটুকু বলে থামলো ত্রয়ী, একটু সময় নিয়ে ফের বলল, তাছাড়া আপনাকে নিয়ে আলাদা থাকা মানে আপনাকে আপনার বাবা মা পরিবার থেকে কেড়ে নেয়া। বাবা মা আর পরিবার ব্যতীত থাকার কষ্টটা আমি বুঝি। আমি চাই না আপনার বাবা মা কিংবা পরিবার থেকে আপনাকে কেড়ে নিতে, এবং যে কষ্ট আমি পেয়েছি তা আপনাকেও দিতে। আমি এমনিও বাড়িতে আমার পরিবারের কাছে থাকি না। যেদিন ওই বাড়ি থেকে তোকে বের করে দেওয়া হয়েছিল সেদিনই আমিও ওই বাড়ি ছেড়েছি। সোহরাব হোসেন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন, ত্রয়ীর দিকে তাকিয়ে শুধালেন, তোমার সমস্যা শুধু শীর্ষের মা বোনকে নিয়ে, এছাড়া তো আর কোনো সমস্যা নেই, তাই না? না। সোহরাব হোসেন আশ্বস্ত হলেন ত্রয়ীর জবাবে। তিনি ফের তাকালেন শিষ্যের দিকে, ধীর কণ্ঠে বললেন, দেখো বাবা, একটি পরিবারের মূল ভিত্তি হলো বাবা মা। তোমার পরিবারও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। সেই পরিবারে আমি তোমার মেয়েকে পাঠাবো, অথচ তোমার মাই তাকে পছন্দ করেন না। তাছাড়া তুমি এখনো তরুণ। তুমি এসে বলে ত্রয়ীকে নিয়ে যেতে চাও, আর আমিও তোমার ভরসায় মেয়েটাকে ছেড়ে দিলাম। এটা হয় না। তুমি বরং তোমার পরিবারের সাথে কথা বলো, তোমার বাবা মাকে নিয়ে এসো, আমি কথা বলি তাদের সাথে, তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। কিন্তু আঙ্কেল, সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই শিষ্যকে থামিয়ে দিলেন সোহরাব হোসেন, কণ্ঠে জোর দিয়ে বললেন, তোমার বাবা মাকে নিয়ে এসো, তাদের সাথে কথা না বলে আমি কিছু বলতে পারছি না। শিষ্য হতাশার নিঃশ্বাস ফেলল। এখন আবার ঢাকায় যেতে হবে তাকে। আব্দুর রহমান খান কখনোই তার বিরোধিতা করবেন না, কিন্তু ফাহমিদা বেগম কি করেন কে জানেন। তিনি আদৌ ত্রয়ীকে মেনে নিতে রাজি হবে তো, নাকি এখনো সে আগের মতোই মেয়েটাকে অপমানের উদ্দেশ্যে মরিয়া হয়ে উঠবেন? সুন্দর সোনালি দিন, চারিদিকটা ব্যস্ততায় ভরে উঠেছে। শহুরে জীবন আবারও জর্জরিত হয়ে পড়েছে কোলাহলের ছায়ায়।
রিমা কলেজে এসেছে। আজ একাই ঘুরছে ক্যাম্পাসে। শিলার সাথে আর আগের মতো সেই সম্পর্কটা নেই। অবশ্য সম্পর্ক তো দূরে থাক, দুজন দুজনের সাথে কথাই বলে না এখন আর। বন্ধুত্ব থেকে বন্ধুত্ব থেকে এখন তারা দুজন দুজনের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে। রিমা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার পিছন থেকে ডাক পড়ল। তারা দুজন দুজনের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে। রিমা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার পিছন থেকে ডাক পড়ল। ঘুরে তাকালো মেয়েটা, দেখা পেল শাহেদের। রিমার ওষ্ঠে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। পা চালিয়ে এসে দাঁড়ালো তার মুখোমুখি, নম্র কণ্ঠে শুধালো, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তা কিছু বলবেন স্যার? শাহেদ হাসলো, ধীর কণ্ঠেই বলল, শীর্ষ কোথায়? ওকে দেখছি না অনেক দিন। ভাই যেন কোথায় গিয়েছে আমি সঠিক জানি না স্যার। এইটুকু বলে থামলো রিমা। দম নিয়ে ফের বলল, কেন, ভাইয়ের সাথে কি কোনো প্রয়োজন ছিল আপনার? হ্যাঁ। রিমা ইতস্তত করে শোধালো, কি প্রয়োজন? আমার কাছে কি বলা যাবে? না মানে আমার কাছে বললে আমি আবার ভাইয়ের কাছে বলে দিতাম, তাহলে ভাইয়া আপনার সাথে দ্রুত যোগাযোগ করতো। শাহেদ বাঁকা চোখে তাকালো রিমার দিকে, ওষ্ঠের কোণে হাসি ঠেলে বলল, কেন বলা যাবে না? নিশ্চয়ই বলা যাবে। আসলে আমার বিয়ে ঠিক হয়েছে। ওই বিষয়ে শীর্ষের সাথে আমার একটু দরকার ছিল। হাজার হলেও আমার বন্ধু মানুষ। রিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শাহেদের কথায়। বিস্ময়ে যাতনায় স্তব্ধ হয়ে পড়ল সে। শাহেদের বিয়ের মানে কি? আর কার সাথেই বা বিয়ে? সে যার সাথেই হোক না কেন রিমার সাথে নয়, এইটুকু তো নিশ্চিত। রিমার হৃদয় ভেঙে এলো। দহনের আগুন প্রজ্বলিত হলো যেন তড়িঘড়ি করে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে তার। এতদিন ধরে যে পুরুষকে ভালোবেসে এসেছে, যাকে নিয়ে স্বপ্ন দেখে এসেছে, আজ সেই পুরুষই কিনা বিয়ে, তাও অন্য নারীর সাথে। রিমা কি করে মেনে নেবে এটা? শাহেদ হয়তো রিমার মুখ দেখে বুঝলো তার মনের কথা। তার হৃদয়ের যন্ত্রণাটাকে আরেকটু বাড়িয়ে দিতে বলল, আমার বিয়েতে কিন্তু তোমরা সপরিবারে আসবে, সবার দাওয়াত থাকবে। বিয়ের কার্ড ছাপানো হয়নি এখনো। ছাপানো হলে আমি নিজ দায়িত্বে তোমাদের কাছে পৌঁছে দেব। আর হ্যাঁ, শীর্ষকে বলো আমার সাথে যোগাযোগ করতে, ওর সাথে একটু দরকার আছে। এখন তাহলে আসছি আমি। কথাগুলো বলেই শাহেদ পিছন ঘুরে হাঁটা ধরল। শিষ্যের সাথে তেমন কোনো প্রয়োজন তার নেই। শুধুমাত্র তার বিয়ের কথাটা রিমার কান অব্দি পৌঁছে দেওয়ার জন্যে শিষ্যের নামটা ব্যবহার করলো সে। নয়তো শিষ্যের সাথে তার কোনো কালেই এমন মাখো মাখো সম্পর্ক ছিল না যে বিয়ের কার্ড ছাপানোর আগেই একদম নিজে যেচে এসে দাওয়াত দিয়ে যাবে তাকে। রিমা ত্রয়ীর সাথে যে কাজটি করেছিল সেজন্য তার একটি শাস্তির প্রয়োজন ছিল। আর ত্রয়ীকে অপমান, তাকে বাড়ি ছাড়া করার ঘটনাটা যখন শাহেদকে কেন্দ্র করেই ঘটিয়েছিল মেয়েটা, তখন শাহেদ চেয়েছিল সে নিজেই রিমাকে আরেকটা শাস্তি দিবে। আর দিয়েও দিল। ভালোবাসার মানুষের অন্যত্র বিয়ে, এ সংবাদ কারো পক্ষে মানা সম্ভব নয়। সেই হিসাবে রিমার পক্ষেও সম্ভব হবে না। গভীর যন্ত্রণায় নিপাতিত হবে সে। দহনের আগুন জ্বলে উঠবে হৃদয়ে, যেমনটা হয়েছিল ত্রয়ী এবং শিষ্যকে আলাদা করার বেলায়। ত্রয়ী এবং শিষ্য তো এতদিন ঢুকলো, কষ্ট সহ্য করলো। এবার না হয় সে কষ্ট রিমাও সহ্য করুক, একটু বুঝুক ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কি। যদিও শিলার ভাষ্যমতে রিমা শাহেদকে ভালোবাসে না, শাহেদ শুধুমাত্র তার জেদ। সেক্ষেত্রেও শাহেদের বিয়ের সংবাদে জেদ ভাঙার চরম আক্রোশে পড়বে রিমা। কিন্তু সে আক্রোশ মেটানোর মতো কিছুই করা থাকবে না তার। শুধু নিজের ভিতরে আবদ্ধ করে রাগে জেদে ফুপিয়ে উঠবে। শাহেদ চলে গেল। রিমা কাঠের পুতুলের ন্যায় দাঁড়িয়ে রইল ওই স্থানেই। এখনো যেন তার বিশ্বাস হচ্ছে না শাহেদের কথাগুলো। ভীষণ কষ্ট হচ্ছে। এই কোন পাপের শাস্তি সে পাচ্ছে? তবে কি ত্রয়ীর সাথে করা অন্যায়গুলোর শাস্তি ফিরে আসছে তার কাছে? এখন রিমা কি করবে? কোথায় যাবে? কার কাছে যাবে? ভালোবাসা হারানোর এই তীব্র ব্যথা সে সইবে কিভাবে? রিমার ইচ্ছে হলো এখনই এখানে বসে পড়তে, চিৎকার করে কেঁদে উঠতে। রাধের আধারে ছেয়ে গেছে চারপাশ। সোডিয়ামের কৃত্রিম আলোয় আলোকিত হয়ে উঠেছে শহরের বুক। দীর্ঘ জার্নির পর কেবলই শিষ্য, রবি, আলভি এবং নয়ন ঢাকায় এসে পৌঁছালো। অবশ্য গতকাল রাতে সোহরাব হোসেনের সাথে কথা বলেই তারা রওনা দিতে চেয়েছিল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু সোহরাব হোসেন এবং তামিমরা তা হতে দেয়নি। তারা আজ সকালে খাইয়ে দাইয়ে তবেই ছেড়েছে।
রাত প্রায় 8টা। শিষ্যদের বাড়ির অভিমুখে একটি ট্যাক্সি এসে থামলো। সেখান থেকে নেমে এলো শিষ্য নিজেই। ট্যাক্সি চালকের ভাড়া মিটিয়ে বিদায় দিল তাকে। অতঃপর ঘুরে দাঁড়ালো বাড়ির দিকে। কতদিন পর আবার নিজ বাসভবনে ফিরেছে সে। সেই 6 মাস পূর্বে মা বোনের উপরে রাগ করে যে বাড়ি ছেড়েছিল শিষ্য, তারপর আর মুখ হওয়া হয়নি। আজ হলো, তাও 6 মাস পূর্বে করা তার মা বোনের করা ভুলের সংশোধন করতে। কিন্তু সে কি পারবে সে ভুলের সংশোধন করতে? ফাহমিদা বেগম কি রাজি হবে ত্রয়ীকে আবার বাড়ি ফিরিয়ে আনতে? মনের মধ্যে বিভিন্ন কথা চিন্তা করতে করতেই শিষ্য হাত উঁচিয়ে কলিং বেল বাজালো। প্রায় সাথে সাথেই খুলে গেল দরজাটা। দরজা খুলেছে নুরি। দরজা খুলেই মেয়েটা শিষ্যকে দেখে অবাক হলো। পরে উত্তেজিত হয়ে ডাকলো, বড় সাহেব, আম্মা, কই আপনারা? দেখে যান কে আসছে। ছোট স্যার আবার ফিরে আসছে। নুরির হাক ডাকে ফাহমিদা বেগম, আব্দুর রহমান খান, পর্ণা এবং রিমা কক্ষ থেকে বেরিয়ে এলো। ততক্ষণে শিষ্য গৃহে প্রবেশ করেছে। বসার কক্ষে আসতেই ভাইকে দেখে ছুটে গেল পর্ণা। উচ্ছ্বাস নিয়ে বলল, ভাইয়া, তুমি ফিরে এসেছো, কতদিন দেখি না তোমায়। এতদিন পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন ফাহমিদা বেগমও। আঁখি দয়ে ভরে উঠল তার। ব্যস্ত পায়ে সে এসে দাঁড়ালেন শিষ্যের অভিমুখে। ধরা গলায় বললেন, তুই এসেছিস বাবু? অবশেষে মায়ের কথা মনে পড়ল তোর? এতদিন পর মাকে দেখে তার কণ্ঠস্বর শ্রবণে শিষ্য আবেগী হয়ে পড়ল। মায়ের উপরে থাকা তার অভিমানগুলো যেন একটু হলেও সরে গেল। গলাটা কেমন ধরে এলো। হাজার হলেও এই নারী তার মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে জন্ম দিয়েছেন। এনার সামনে এলে, এনার মমতাময়ী মুখের দিকে তাকালে, এনার সকল অন্যায় ভুল ভুলে যেতে ইচ্ছে হয় শিষ্যের। তখন মনে হয় এই নারী কখনো কোনো অন্যায় করতে পারে না, করলেও তা খুব বেশি গুরুতর নয়। শিষ্য মূলত এই কারণেই এই কয় মাস বাড়িতে ফিরেনি। কারণ তার হৃদয়ে মা বোনের প্রতি যত ক্রোধ অভিমানী থাকুক না কেন, এদের অভিমুখে এলে, এদের কণ্ঠস্বর শুনলে সবটা সে ভুলে যেতে পারে। এদের সামনে এলেই ইচ্ছা হবে এদের ক্ষমা করে দিতে। শিষ্য যেমন ত্রয়ীকে ভালোবাসে, তেমন তার মা বোনকেও তো ভালোবাসে। সেই ভালোবাসার মায়ায় সে যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারত, যা ত্রয়ীর সাথে অন্যায় হতো। তাই সে সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। শিষ্য তাকালো মায়ের অশ্রুসিক্ত মুখ পানে। ধীর গলায় শুধালো, কেমন আছো মা? ফাহমিদা বেগম নাক টানলেন। ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আসছিস? নিশ্চয়ই খাওয়া দাওয়া ঠিকভাবে করিস না? আগের থেকে কতটা শুকিয়ে গেছিস? শিষ্য হালকা হাসল। তার মা কেমন সামান্য একটু সময়ে দেখাতেই বুঝে নিয়েছে তার ওজন কমেছে। অথচ এই মাই সেদিন তার সুখের চিন্তা করলো না। কি হতো ত্রয়ীর কথাগুলো একটু বিশ্বাস করলে? তারপর বিশ্বাস না করতে পারলে তার আসার অপেক্ষা করত, বা তাকে কল করে জিজ্ঞেস করত সবটা। সেদিন যদি ফাহমিদা বেগম নিজের মেয়ের কথাই না এনেছে, শিষ্যকে অন্তত একটা কল করত, তাহলে আজকের এই দিন দেখতে হতো না। আজ হয়তো মা, বাবা, স্ত্রী এবং বোনদের নিয়ে একটি সুখের সংসার থাকতো তার। শিষ্য দীর্ঘশ্বাস ছাড়ল। এর মধ্যে আব্দুর রহমান খানও এগিয়ে এলেন ছেলের দিকে। চারদিকে নজর বুলিয়ে বললেন, ত্রয়ী কোথায়? ওকে নিয়ে আসুনি। শিষ্য বরিশাল থাকাকালীন বেশ কয়েকবারই অফিসের বিভিন্ন কাজের বিষয়ে কথা বলেছিল আব্দুর রহমান খানের সাথে। তখনই সে বাবাকে জানিয়েছিল ত্রয়ীকে খুঁজে পেয়েছে, তাকেই আনতে গেছে সে। তবে আব্দুর রহমান খান এই কথা জানাননি বাড়ির কাউকেই। ফলস্বরূপ ত্রয়ীর কথা শুনে অবাক হলেন বাড়ির বাকি সকলে। ফাহমিদা বেগম কণ্ঠে বিস্ময় নিয়ে শুধালেন, ত্রয়ী? তুই খুঁজে পেয়েছিস ত্রয়ীকে? শিষ্য মাথা ঝাঁকালো, ছোট করে জবাব দিল, কোথায় ত্রয়ী? ওকে নিয়ে আসিসনি কেন? ফাহমিদা বেগমের কণ্ঠে তীব্র উৎকণ্ঠা। ভদ্রমহিলা আগেই তার নিজের ভুল বুঝতে পেরেছেন। মেয়ের কথায় প্ররোচিত হয়ে ত্রয়ীকে বাড়ি থেকে বের করে দিয়ে তিনি কত বড় অন্যায় করেছেন। তিনি অনেকবার চেয়েছেন ত্রয়ীর নিকট ক্ষমা চাইতে, তাকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু মেয়েটিকে কোথাও খুঁজে পায়নি। শিষ্য ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে সোফায় বসতে বসতে শুধালো, ও আসেনি? ত্রয়ী নিশ্চয় এখনো আমার উপরে রেগে আছে, তাই আসেনি। ও কোথায় আমাকে বল, আমি যাব ওর কাছে। আমার কৃতকর্মের জন্য মাফ চাইব।
ও নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিতে পারবে না। মায়ের কথা একটু হলেও ভরসা পেল শিষ্য। যাক, মাকে ত্রয়ীর কথা বললে সে বুঝবে, তার সাথে মেয়েটাকে ফিরিয়ে আনতে যেতে রাজি হবে। আর বাবা তো আগে থেকেই রাজি। শিষ্য চোখ তুলে তাকালো, আস্তে ধীরে বলতে শুরু করলো সবটা। সবটা শুনে ফাহমিদা বেগমের হৃদয়ে আরো অপরাধবোধ জাগলো। তার জন্য মেয়েটাকে কতটা কষ্ট পেতে হয়েছে, কতটা কঠিন সময়ের মধ্যে থেকে যেতে হয়েছে। তিনিও তো একজন মা হয়ে আরেকজনের সন্তানের সাথে কিভাবে তিনি এত বড় একটি অন্যায় করে ফেলেছিলেন। আসলে প্ররোচনা এবং ক্রোধ দুটোই মানুষের মনুষ্যত্ববোধকে নষ্ট করে দেয়। ফাহমিদা বেগমের করে দেয় ফাহমিদা বেগমের বেলায়ও তাই ঘটেছিল। রিমার প্ররোচনা এবং ক্রোধ তার ভিতরকার মনুষ্যত্ববোধকে গিলে খেয়েছিল। আঁখি দয় ভরে উঠল ফাহমিদা বেগমের। ধরা গলায় তিনি বললেন, আমি যাব। আমাকে কালকেই নিয়ে যাবি ত্রয়ীর কাছে। শিষ্য স্বস্তি নিঃশ্বাস ফেলল, ছোট করে জবাব দিল। হুম। তবে এতটা সময় ধরে চুপ ছিল রিমা। সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সবার কথা, কারোরই কোনো কথার জবাব দেয়নি, দিতে ইচ্ছাও হয়নি। নিজের ভালোবাসা হারানোর দহনেই এই মুহূর্তে জ্বলে পুড়ে যাচ্ছে সে। আবার অন্যের ঘর ভাঙার মতো কথা বলবে কখন? রিমা আজ একটু হলেও নিজের ভুল বুঝতে পারছে, একটু হলেও তার ভিতরে অনুতাপ জাগছে ত্রয়ীর সাথে করা অধ্যায়গুলোর জন্য। একটু হলেও তার ভিতরে অনুতাপ জাগছে ত্রয়ীর সাথে করা অন্যায়গুলোর জন্য। তবে সেই শাস্তি কি সে পাচ্ছে? একদিন রিমা ত্রয়ীর থেকে তার স্বামীর সংসার ভালোবাসা কেড়ে নিয়েছিল। আজ সৃষ্টিকর্তা তার ভালোবাসার মানুষটাকেই কেড়ে নিচ্ছেন। সুদীর্ঘ এক রাত কেটে আবার দিনের দেখা মিলেছে। সূর্যটা আকাশে জেগে উঠেছে বিপুল উজ্জ্বলতা নিয়ে। রিমা আজ একটু তাড়াতাড়ি কলেজে এসেছে। শাহেদের সাথে কথা বলতে হবে তাকে। যত যাই হোক না কেন, শাহেদ তো এখনো জানে না সে ভালোবাসে তাকে। রিমার একবার অন্তত শাহেদকে নিজের মনের কথা জানানো উচিত। এতদিন মেয়েটা ভয় পেয়েছে, ভেবেছে শাহেদ যদি তাকে ফিরিয়ে দেয়, শিষ্যকে বলে দেয় কিংবা কলেজের উপরোক্ত অধ্যাপকদের নিকট নালিশ চালায়। কিন্তু আজ কোনো ভয় নেই। অবশ্য যেখানে নিজের ভালোবাসা হারানোর কঠিন অনলে সে পড়েছে, সেখানে এত ভয় রেখেও বা লাভ কি? আজ সে শাহেদকে নিজের মনের কথা জানাবে, তারপর যা হয় হোক। বেশি হলে বাড়িতে 2-4টা মারি খাবে, অথবা কলেজে তার মান সম্মান যাবে। রিমা অস্থির হয়ে পাইচারি শুরু করলো শাহেদের কেবিনের অভিমুখে। লোকটা এখনো আসছে না কেন? 10টা তো প্রায় বাজতে চলল। রিমা এদিক ওদিক হাঁটার মধ্যেই লক্ষ্য করলো শাহেদ এসেছে, তার দিকেই হেঁটে আসছে। মেয়েটা এক মুহূর্ত সময় নষ্ট করলো না, ব্যস্ত পায়ে গিয়ে দাঁড়ালো শাহেদের মুখোমুখি। অধৈর্য গলায় বলল, স্যার, আপনি এসেছেন? সে কখন থেকে অপেক্ষা করছি আপনার জন্য। শাহেদ ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে শোধালো, কেন অপেক্ষা করছো? রিমা এতস্তত করলো, এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দিল, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল স্যার। শাহেদ হয়তো বুঝলো রিমা কি বলতে চাইছে। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। নিজের কেবিনের দিকে যেতে যেতে বলল, কেবিনে এসো। শাহেদ কেবিনে ঢুকে বসলো নিজের চেয়ারে। রিমাও এলো তার পিছু পিছু। তবে সে বসলো না কোথাও। বুকে চরম উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। শাহেদ একটু সময় নিল, এরপর বলল, এবার বলো তুমি কি বলতে চাইছিলে? আসার সময় তো অনেক সাহস নিয়ে এসেছিল রিমা, কিন্তু এখন শাহেদের অভিমুখে এসে সব যেন কেমন এলোমেলো হয়ে গেছে। নিজেকে ভীষণ ভীত মনে হচ্ছে এই মুহূর্তে। কিন্তু না, এভাবে পিছু হটলে হবে না। আজ যেভাবেই হোক শাহেদকে সবটা বলতে হবে, নয়তো এমনও হতে পারে এরপর আর সে শাহেদকে নিজের মনের কথা বলারই সুযোগ পেল না। তার আগেই শাহেদ বিয়ে করে নিল, তারপর সারা জীবন ভালোবাসা হারানোর অনলে পুড়ে মরতে হবে তাকে। শাহেদের সামনে এসেও তাকে নিজের মনের কথা না জানাতে পারার আফসোস শাহেদের সামনে এসেও তাকে নিজের মনের কথা না জানাতে পারার আফসোসে ধুকে যেতে হবে। রিমা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো, অতঃপর হুট করিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার। শাহেদ কিঞ্চিত সময় নিয়ে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল রিমার দিকে। এরপর নির্বিকার ভঙ্গিতে বলল, জানি। রিমা অবাক হলো, কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, আপনি জানতেন? হ্যাঁ, তোমার বান্ধবী শিলা বলেছিল। অবশ্য সে বলেছে আমি তোমার ভালোবাসা না জেদ। রিমার অবাকতা বাড়লো আরো। শাহেদ কি শিলা জানিয়েছিল এই কথা? আর কি বলল লোকটা? শিলা বলেছে শাহেদ তার ভালোবাসা না জেদ। এই মেয়েটা এভাবে তার পিঠ পিছে ছুরি মারলো, অথচ একসময় শিলার সাথে তার কত ভালো সম্পর্ক ছিল।
সে নিজের বোনের মতো মনে করত মেয়েটাকে। এর জন্যই তো সে একদিন ত্রয়ীকে বাড়ি ছাড়া করেছিল। এই যে সেদিন শিলার সাথে তার ঝগড়া হলো, তখন রাগের মাথায় মেয়েটাকে 2-4 কথা শুনিয়ে দিয়েছিল, কিন্তু কখনো তার কোনো ক্ষতির কথা ভাবেনি। রিমার হৃদয় ভারী হলো, চোখ ফিটে অশ্রুর দেখা মিলল। শিলা এভাবে তার বিশ্বাসের প্রতিদান দিল। কিন্তু না, এসব দেখে এখন সময় নষ্ট করলে চলবে না। শাহেদকে বুঝাতে হবে শিলা মিথ্যা বলেছে, সে তার জেদ নয় বরং ভালোবাসা। রিমা ব্যস্ত হলো, তাড়াহুড়ো করে বলল, শিলা মিথ্যা বলেছে স্যার। আপনি আমার জেদ নন, আপনি আমার ভালোবাসা। আমি সত্যিই আপনাকে ভীষণ ভালোবাসি। আর তা এখন থেকে নয়, অনেক আগে থেকেই। যেদিন আমি প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন থেকেই আপনার প্রতি দুর্বলতা অনুভব করছিলাম। তারপর ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হলো। এসব কথা এখন আর বলে কোনো লাভ নেই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শাহেদের বিয়ে ঠিক হওয়ার কথা আবার স্মরণে আসতেই রিমার হৃদয় যেন চিৎকার করে উঠল। কেমন দম বন্ধ হয়ে আসতে চাইল তার। না না, শাহেদের অন্য কোথাও বিয়ে হতে পারে না। তার অন্যত্র বিয়ে হয়ে গেলে রিমা বাঁচবে কি করে? মেয়েটা ঢুকরে কেঁদে উঠল, কান্না বিজড়িত কণ্ঠে বলল, আপনি আপনি অন্য কোথাও বিয়ে করতে পারেন না স্যার। আপনি আপনি অন্য কোথাও বিয়ে করলে আমার কি হবে? আমি আপনাকে ভালোবাসি ভীষণ। রিমার কান্না দেখে শাহেদেরও খারাপ লাগলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন করার কিছুই নেই। শাহেদ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, ধীর কণ্ঠে বলল, সত্যি কথা বলতে আমিও তোমার প্রতি এক সময় দুর্বল ছিলাম। ভালোবাসি কিনা জানি না, তবে ভীষণ পছন্দ করতাম। তোমার প্রতি আলাদা একটি আকর্ষণ অনুভব করতাম এবং এই বিষয়ে ত্রয়ীর সাথে কথা বলতাম। তুমি আমাকে নিয়ে ত্রয়ীকে সন্দেহ করতে, অথচ ওর সাথে আমার প্রতিটি কথার মূল বিষয়বস্তুই ছিল তুমি। এটুকু বলে থামলো শাহেদ, একটু সময় নিয়ে ফের বলল, আমাকে নিয়ে সন্দেহ করতে করতে তুমি ওই অসহায় এতিম মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে, কিন্তু ওই মেয়েটা তোমার নামে আমাকে কখনো খারাপ কিছু বলেনি। তুমি ওর সাথে আমার জন্য হাজারটা খারাপ ব্যবহার করেছো, ও তার একটা কথাও আমাকে বলেনি। উল্টো তুমি যাকে সব থেকে কাছের মনে করতে, নিজের সর্বোচ্চ ভালো বান্ধবী মনে করতে, সেই শিলাই আমাকে এ কথাগুলো বলে গেছে। সে চাইনি তুমি আমাকে পাও। রিমা কান্না ভুলে তাকিয়ে রইল শাহেদের দিকে। ভিতরটা অপরাধ বোধে জর্জরিত হয়ে পড়ল তার। ত্রয়ী মেয়েটাকে সে এতটা ভুল বুঝল, অথচ যাকে আপন ভেবে এতগুলো অন্যায় সে করলো, সেই তার পিঠ পিছে ছুরিটা মারলো। না, ত্রয়ীর কাছে মাফ চাইতে হবে তাকে। আজ সকালেই তো ফাহমিদা বেগম, আব্দুর রহমান খান এবং শিষ্য ত্রয়ীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে গিয়েছে। মেয়েটা ফিরে এলেই রিমা তার অভিমুখে শব্দ স্বীকার করে নিবে, হাত জোর করে মাফ চাইবে। রিমার ভাবনার মধ্যেই শাহেদ ফের মুখ খুলল, স্বাভাবিক কণ্ঠেই বলল, একটা সময় আমি তোমাকে পছন্দ করলেও এখন আর করি না। দিনের পর দিন সহপাঠীদের প্রতি তোমার দুর্ব্যবহার, অহংকার আমার ভিতর থেকে তোমার প্রতি ভালো মনোভাবগুলো সরিয়ে খারাপ মনোভাব তৈরি করেছে। তোমার প্রতি ভালোবাসা তো দূরে থাক, কোনো অনুভূতিই আর অবশিষ্ট নেই আমার ভিতরে। সেখানে আমি তোমার ভালোবাসা মেনে নিয়ে তোমাকে মেনে নেব কিভাবে? তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দেখে শুনে গ্রামের এক সহজ সরল মেয়েকে আমি নিজে পছন্দ করেছি। বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে এসে বিয়েটা ভাঙা আমার পক্ষে সম্ভব নয়। অন্যায় করলে তুমি করেছো। অহংকার রে অন্ধ হয়ে তুমি মানুষকে মানুষ বলে গণ্য করনি। তার ভুক্তভোগী আমি এবং আমার বিয়ের জন্য ঠিক করা ওই মেয়েটা হতে যাবে কেন? ওই মেয়েটার তো এখানে কোনো দোষ নেই, সে এ ব্যাপারে কিছু জানেও না। কথাগুলো বলে শাহেদ উঠে দাঁড়ালো, ছোট একটা শ্বাস ফেলে ফের বলল, আমি জানি তুমি এখন তোমার ভুল বুঝতে পেরেছো, তবে তোমার এই ভুলটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে। ওই যে কথায় আছে না, সময় গেলে সাধন হবে না। এখন তুমি যতই কান্নাকাটি করো বা চেষ্টা করো, আমার পক্ষে আর তোমাকে ভালোবেসে আপন করে নেওয়া সম্ভব নয়। তাই বলি কি, আমাকে ভুলে যাও, নতুনভাবে নিজের জীবন শুরু করো। আশা রাখছি তোমার জীবনে আবার কেউ আসবে যে তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে। তবে হ্যাঁ, সর্বদা মনে রাখবে, অহংকার, উদ্ধত্ত কখনো কারো জীবনে ভালো কিছু বয়ে আনে না। মানুষকে মানুষ বলে গণ্য করতে শেখো। তোমার আজকের ভুলগুলো থেকে যদি একটুও শিক্ষা নিয়ে থাকো, তবে ভবিষ্যতে ভালো হয়ে চলো। কথাগুলো বলতে বলতে শাহেদ নিজের হাত ঘড়িটার দিকে তাকালো, সময় দেখতে দেখতে বলল, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আসছি আমি। শাহেদ চলে গেল, তবে কক্ষে ফেলে গেল হৃদয় ভাঙা দহনের আগুনে পুড়তে থাকা এক মানবীকে। রিমা এতক্ষণ চুপচাপ শুনছিল শাহেদের সব কথা, কিছু বলার কোনো শক্তি পাচ্ছিল না। বললেও বা কি বলবে? শাহেদ তো একটা কথাও ভুল বলেনি, যা বলেছে সবটাই সত্যি।
আজ তার সাথে যা হয়েছে বা হচ্ছে সবটাই তার নিজের জন্য হচ্ছে। সে অন্যায় করেছে, সে শাস্তিই পাচ্ছে। মেয়েটা হঠাৎ বসে পড়ল নিচে মেঝেতে। হৃদয়ের হওয়া যন্ত্রণাকে আর সহ্য করতে না পেরে ফুপিয়ে উঠল। গাল দুটো সিক্ত হলো নোনা জলে। আধারের চাদরে ঢাকা পড়ে গেছে প্রকৃতি। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে বেশ অনেকক্ষণ। শিষ্য আব্দুর রহমান খান এবং ফাহমিদা বেগমকে নিয়ে কেবলই এসে পৌঁছাচ্ছে শিষ্য আব্দুর রহমান খান এবং ফাহমিদা বেগমকে নিয়ে কেবলই এসে পৌঁছেছে বরিশালে তামিমদের বাড়িতে। এই মুহূর্তে তারা বসে আছে তাঁদেরই বসার কক্ষে। সোহরাব হোসেন, সুমন হোসেন এবং তামিম বসে আছে শিষ্যদের সাথে। আর আলেয়া বেগম, লুৎফা বেগম এবং তৃপ্তি দূরে ঝাঁপিয়ে তাদের চা নাস্তা দিচ্ছে। শুধু নেই ত্রয়ী। সে দরজার আড়াল থেকে উকিঝুঁকি মেরে দেখছে সবাইকে। এতদিনে এত কাহিনীর পর হুট করে এই লোকগুলোর অভিমুখে যেতে কেমন সংকোচ হচ্ছে তার। লজ্জা লাগছে ভীষণ। কেউ তাকে একটু ডাকছেও না। ডাকলে না হয় লজ্জা সংকোচ ফেলে হলেও যেত। শিষ্য হঠাৎ উঠে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠেই বলল, আমি একটু আসছি। কেউ দ্বিরুক্তি করল না। হয়তো আশ্রমে যাবে। শিষ্য সকলের দিকে এক পলক তাকিয়ে হাঁটা দিল ভিতরের দিকে। ত্রয়ী তাকে এদিকে আসতে দেখেই দরজার আড়ালে লুকিয়ে পড়ল। নিজেকে যথাসম্ভব চেপে চুপে রাখলো যাতে কেউ তাকে না দেখে। কিন্তু হাই, শিষ্য সোজা এসে দাঁড়ালো ত্রয়ীর মুখোমুখি। এক ভ্রু উঁচিয়ে শুধালো। এখানে চোরের মতো কি করছিস? ত্রয়ী অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, কিছু করছি না তো, এমনি এদিকে এসেছিলাম। বসার কক্ষে আপনাদের দেখে এখানে দাঁড়িয়ে পড়েছি আর কি। শুধু দাঁড়িয়ে পড়েছিলি নাকি উঁকি ঝুঁকিও মারছিলি? ত্রয়ী বিব্রত হলো। এই লোক সব দেখে নিয়েছে, এখন আবার এ নিয়ে তাকে লজ্জা দিতে শুরু করবে। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল। একটু সময় নিয়ে বলল, আমি রুমে যাচ্ছি। কথাটা বলে মেয়েটা আর এক মুহূর্তও দাঁড়ালো না ওই স্থানে। হাঁটা ধরল নিজ কক্ষের দিকে। শিষ্য তৎক্ষণাৎ পিছু ডাকলো তার। দাঁড়া, বালের বস্তা। ত্রয়ী দাঁড়াবে না করেও দাঁড়িয়ে পড়ল। কিছুটা ভারী কণ্ঠে শুধালো, কিছু বলবেন? শিষ্য পিছন ঘুরে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে বলল, আমার সাথে আয়। কোথায়? আর একটু আড়ালে। ত্রয়ী প্রকোচকালো, সন্দিহান কণ্ঠে শুধালো, কেন? শিষ্য চোখ টিপল। ওষ্ঠে এক টুকরো দুষ্টু হাসি ফুটিয়ে বলল, তোকে কষে একটা চুমু খাবো তাই। ত্রয়ী ভরকালো। সাথে লাজে গাল দুটোতেও রক্তিম আভা ছড়িয়ে পড়ল। লোকটা দিন দিন একদম লজ্জাহীন হয়ে উঠছে। ত্রয়ী আর শিষ্যের পিছু গেল না। মাথা নুয়ে চলে এলো নিজ কক্ষের দিকে। শিষ্য কিছুটা দূরে গিয়ে পিছন ঘুরল। দেখল ত্রয়ী নেই। অবাক হলো সে। ছুটে আবার ফিরে এলো পূর্বের স্থানে। দেখতে পেল ত্রয়ী নিজ কক্ষের দিকে যাচ্ছে। শিষ্যের মেজাজ বিগড়ালো। চোয়াল জোড়া শক্ত হয়ে এলো সাথে সাথে। ইদানিং মেয়েটার সাহস বেড়েছে খুব। প্রতিটি কথায় কথায় তা অবাধ্য হচ্ছে। না, এবার একে একটা শিক্ষা না দিলেই হচ্ছে না। শিষ্য লম্বা লম্বা পা ফেলে এলো ত্রয়ীর কক্ষের দিকে। মেয়েটা কক্ষে ঢুকে দ্বার বন্ধ করার পূর্বেই ঢুকে পড়ল সে। চোখ মুখে লাজুক ভাব ফুটিয়ে তুলে বলল, তুই তো দেখছি আমার থেকে রোমান্টিক, বালের বস্তা। আমি তোকে একটা চুমু খাবো বলে আড়ালে রাখলাম, আর তুই আমাকে তোর রুমে ডেকে আনলি। এইটুকু বলে শিষ্য থামল। চোখে মুখে দুষ্টুমির আভা ফুটিয়ে তুলে বলল, চুমুর থেকে বেশি কিছু চাই তাই না? দাঁড়া, দরজাটা বন্ধ করে নেই, তারপর চুমুর থেকে বেশি কিছু সব দেব। কথাটা বলেই শিষ্য দরজা আটকাতে উদ্যত হলো। ত্রয়ীর বুক কেঁপে উঠল। ব্যস্ত হয়ে এসে বলল, এ কি, আপনি দরজা আটকাচ্ছেন কেন? শিষ্য দরজাটা আটকে পিছন খুলল। ত্রয়ীর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, দরজা না আটকে কি বাসর করা যায়? তাই দরজাটা আটকে দিয়েছে। এখন চম্পেশ একটা বাসর সারবো, তারপর তোকে বাবা মায়ের সামনে নিয়ে যাব কথা বলতে। আপনি কিন্তু। বাকিটুকু বলার পূর্বেই শিষ্য হুট করে কোলে তুলে নিল ত্রয়ীকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে উঠল ত্রয়ী। শিউরে উঠল তার শরীরখানা। তাড়াহুড়ো করে বলল, কি করছেন কি? আমায় কোলে তুলেছেন কেন? নিচে নামান। শিষ্য নিচে নামালো না মেয়েটিকে, তবে চোখ মুখ কুচকে বলল, আগে তো শরীরটা ছিল ঝোঁকের মতো ঢ্যাপ ঢেবে নরম। এখন যদি নরম তেমনটাই আছে, তবে ওজন বেড়েছে। আগে তো শরীর ছিল একটা বালের বস্তার ওজন, এখন হয়েছে 2 বালের বস্তার ওজন। ত্রয়ী মুখ বাঁকালো, থমথমে কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না। আমার শরীরে মোটেই বেশি ওজন নেই, যা আছে একদম ঠিকঠাক।
হ্যাঁ, এই ঠিকঠাক ওজন তুলতে এই কোমর আমার বেঁকে যাচ্ছে। এর বেশি ওজন হলে তো কোমর আর খুঁজেই পাওয়া যেত না। ত্রয়ী অপমানিত বোধ করলো। লোকটা সে কখন থেকে তার ওজন নিয়ে কথা শোনাচ্ছে। ওজন বাড়লে তার বেড়েছে, তাতে কার কি? সে এই কয় মাসে শিষ্যেরটা খেয়েছে নাকি পড়েছে। ত্রয়ী দাঁতে দাঁত পিষল, রুক্ষ কণ্ঠে বলল, আপনাকে আমায় কোলে নিতে কে বলেছে? ফালতু কথা না বলে নিচে নামিয়ে দিন। শিষ্য ত্রয়ীকে একদম নিচে নামালো না, আস্তে ধীরে শোয়ালো বিছানায়। অতঃপর নিজেও উপর হয়ে শুয়ে পড়ল মেয়েটার উপরে। মিহি কণ্ঠে বলল, নে, দিয়েছি নিচে, এখন কি করবি কর। শিষ্য নাক মুখ কোচকালো, মৃদু স্বরে চেঁচিয়ে উঠে বলল, আল্লাহ, কি ভারী শরীর আপনার! এটা মানুষের শরীর নাকি কোনো হাতির শরীর? মনে হচ্ছে যেন এখনই চ্যাপ্টা হয়ে যাব। চুপ কর, বালের অবস্থা। আমার এত সুন্দর শরীরে নজর লাগাস না। বহু কষ্টে অর্জিত শরীর আমার। শরীর না, যেন হাম্মান দিস্তা। তুই বালির বস্তা, আমি হামান দিস্তা। একদম পারফেক্ট ম্যাচ। আয় এখন, এই খুশিতে তোকে একটা চুমু খাই। ত্রয়ী বিরক্ত হলো, কটমট করে বলল, আমার উপর থেকে সরুন, নির্লজ্জ পুরুষ কোথাকার! সরব না। কি করবি তুই? আপনি? ত্রয়ী বাকি কথাটুকু বলার আর সুযোগ পেল না। তার পূর্বেই তার ওষ্ঠজোড়া আয়ত্তে নিল শিষ্য। মেয়েটা চমকে উঠল, শিউরে উঠল তার ছোটখাটো দেহখানা। শিরধারা বেয়ে নেমে গেল শীতল এক রক্তস্রোত। ত্রয়ী দুই হাত উঁচিয়ে শিষ্যকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাইল, কিন্তু শিষ্য তৎক্ষণাৎ সরল না। সে কিছুটা সময় নিয়ে নিজের কাজ সেরে তবেই একটু দূরে গেল। ডান হাতটা তুলে হাতের বৃদ্ধাঙ্গুলি ধারা অষ্টজোড়া মুছতে মুছতে বলল, আমাকে হামান দিস্তা বলে প্রচুর খুশি হয়ে এই চুমুটা তোকে উপহার হিসেবে দিলাম। ত্রয়ী লাজে রাঙা হলো। এলোমেলো দৃষ্টি ফেলে কিছু বলবে তার পূর্বেই দরজায় টোকা পড়ল। সেই সাথে ভেসে এলো তৃপ্তির কণ্ঠস্বর, আপু, তুই রুমে আছিস? বসার কক্ষে সবাই ডাকছে তোকে। শিষ্য বিরক্ত হলো, কপালে ভাঁজ ফেলে বলল, কেবল একটা চুমু খেয়েছি, এর মধ্যেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। ত্রয়ী মুখ বাঁকালো, ভেঙচি কেটে জবাব দিল, ডাকলে আপনার বাবা মাই ডেকেছেন। এখন সরুন তো আমার উপর থেকে, বসার ঘরে যেতে হবে। শিষ্য মুখ ভার করে উঠে দাঁড়ালো। ত্রয়ীও উঠে দাঁড়ালো সাথে সাথে। মাথায় ওড়না চাপাতে চাপাতে গলা উঁচিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। তৃপ্তি চলে গেল। ত্রয়ী শিষ্যের দিকে তাকিয়ে একটি ভেঙচি কেটে হাঁটা ধরল বসার কক্ষের দিকে। শিষ্য তৎক্ষণাৎ ত্রয়ীর পিছু গেল না। দুজনকে একসাথে দেখলে সবাই আবার সন্দেহ করবে আর চোখে তাকাবে। তখন শ্বশুরবাড়ির লোকদের সামনে তার মান ইজ্জত নিয়ে টানাটানি লাগবে। তার থেকে একটু সময় নিয়ে পড়ে যাওয়াই ভালো। ত্রয়ী বসার দরজার নিকটে এসে দাঁড়ালো একটু। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। এরপর ঢুকলো ভিতরে। মিনমিনে গলায় বলল, আসসালামু আলাইকুম। ত্রয়ীকে দেখে উঠে দাঁড়ালেন ফাহমিদা বেগম। চোখ দুটো তার অশ্রুসিক্ত হয়ে উঠেছে। এই নরম অসহায় মেয়েটাকে তিনি কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ভাবলেই অনুতাপের অনলে বুকটা পুড়ে উঠে। ভদ্রমহিলা এসে দাঁড়ালেন ত্রয়ীর অভিমুখে, ধরা গলায় শুধালেন, কেমন আছিস মা? ত্রয়ী একবার তাকালো ফাহমিদা বেগমের দিকে, এরপর দৃষ্টি নুইয়ে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই আছি, আলহামদুলিল্লাহ ভালো। এটুকু বলে থামলেন ফাহমিদা বেগম। একটু সময় নিয়ে অপরাধীর ন্যায় বললেন, আমি জানি আমি তোর সাথে যে অন্যায় করেছি তার ক্ষমা হয় না। নিজের হুঁশ খেয়াল হারিয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে আমি কাজটা করে ফেলেছি। আমাকে মাফ করে দে মা। তুই মাফ না করলে যে আমি মরেও শান্তি পাবো না। যতই রাগ, অভিমান কিংবা তিক্ততা থাকুক না কেন, ফাহমিদা বেগমের ন্যায় একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এত দূর থেকে এসে মাফ চাওয়ার পর তো আর কিছু থাকে না। আর এত কিছুর পরেও যদি ত্রয়ী তাদের মাফ না করে, তবে তা মোটেই তার আত্মসম্মান রক্ষার মধ্যে পড়ে না, বরং বেয়াদবির মধ্যে পড়ে। ত্রয়ী একটু ইতস্তত করে আমতা আমতা করে বলল, এভাবে বলবেন না আন্টি, আমি আপনাদের সবাইকে মাফ করে দিয়েছি। ফাহমিদা বেগম নাক টানলেন, আঁচলে চোখ মুছে বললেন, তাহলে আমাদের সাথে ফিরে চল। সেদিনের পর শীর্ষও আর বাড়ি ফেরে না। তুই আর শীর্ষ ছাড়া বাড়িটা আমার ফাঁকা হয়ে গেছে। ফাহমিদা বেগমের কথার মধ্যে শিষ্য এসে বসল সোফায়। আব্দুর রহমান খান তাকালেন সোহরাব হোসেনের দিকে, স্বাভাবিকভাবেই বললেন, আর তো কোনো রাগ অভিমান রইল না। এখন তাহলে তুই
কে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনারা দয়া করে আর বারণ করবেন না। সোহরাব হোসেন হাসলেন। ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে বললেন। এটুকু বলে থামলেন সোহরাব হোসেন। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে ফের বললেন, তুই যেমন আমাদের মেয়ে তেমনি আপনার বাড়ির বউ। ওকে রাতকে রাখার সাধ্য আমাদের নেই, তবে এভাবে হাতের আধারে সাদামাটাভাবে আমি ওকে আপনাদের হাতে তুলে দিতে চাচ্ছি না। যতদূর শুনেছি ওদের বিয়েটাও মেনে হয়নি, তাই আমি চাচ্ছি ওদের আবার বিয়ে দিতে। 2-4 জন আত্মীয় স্বজনদের উপস্থিতিতে ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে তৈকে আপনাদের বাড়িতে পাঠাতে। আমি হয়তো তৈর জন্মদাতা পিতা নই, কিন্তু ওকে মেয়ে হিসেবে যখন মেনে নিয়েছি তখন ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আমি ওকে এভাবে হাতের আধারে আপনাদের হাতে তুলে দিতে পারি না। আরো কিছুক্ষণ আলোচনা চলল বসার কক্ষে। সিদ্ধান্ত হলো আজ থেকে 14 দিন পর শুক্রবার শিষ্য এবং ত্রয়ীর আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তবে আজ রাতটা আব্দুর রহমান খান, ফাহমিদা বেগম এবং শিষ্য এখানেই থেকে যাবে। শিষ্য এবং ত্রয়ীর আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তবে আজ রাতটা আব্দুর রহমান খান, ফাহমিদা বেগম এবং শিষ্য এখানেই থেকে যাবে। যদিও তারা থাকতে চাইছিলেন না, কারণ শিষ্য ত্রয়ীর বিয়ের ব্যাপারটা তাদের জানা থাকলেও এখানকার মানুষদের তো তা জানা নেই। তারা জানবে আবার যেদিন শিষ্য ত্রয়ীর বিয়ে হবে সেদিন। সেক্ষেত্রে এখানে থাকাটা তাদের মানায় না। এমনি মফস্বল অঞ্চল, আশেপাশের মানুষ দেখলে কথা বানাতে পারে। তবে তাদের কোনো যুক্তি তর্কের কথাই মানলেন না সোহরাব হোসেন। তারা এক কথা, এই রাতে কোথাও যাওয়া চলবে না তাদের। প্রয়োজনে কাল সকালে যাবে। শেষ পর্যন্ত আব্দুর রহমান খানও হার মানলেন সোহরাব হোসেনের সামনে। থেকে যেতে রাজি হলেন ও বাড়িতেই। রাত্রি গভীর, চারদিকটা নীরব, নিস্তব্ধতায় ঢেকে গেছে। ত্রয়ী ঘুমিয়ে আছে নিজ কক্ষের বিছানায়। গভীর ঘুমে আচ্ছন্ন সে। এই নীরবতায় বুক ছিঁড়ে হঠাৎ তার কক্ষের দরজায় টোকা পড়ল। প্রথমবারে শুনতে পেল না ত্রয়ী, কিন্তু এই টোকা যে থামার নয়। মৃদু আওয়াজে এক নাগারে টোকা পড়েই যাচ্ছে। ত্রয়ী বিরক্ত হলো। এত রাতে তার কক্ষে কে আসতে পারে বুঝতে বাকি রইল না তার। ত্রয়ী একবার ভাবল দরজাটা খুলবে না, কিন্তু মন সায় দিল না তার। এখন তো এক প্রকার সব ঝামেলা মিটেই গেছে। তাছাড়া শিষ্য তার স্বামী, তাকে না মেনে তো সারা জীবন থাকা যাবে না। এখনই অনেকটা মেনে নিয়েছে, আর 2-4 দিন পর পুরোটা মেনে নেবে। তাহলে শুধু শুধু নিজেদের মধ্যে আর দূরত্ব বাড়িয়ে কি লাভ। বিছানার পাশে অবহেলায় ফেলে রাখা ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিল সে। যত্রতত্র পায়ে এসে দাঁড়ালো দরজার কাছে। 2 হাতে দরজাটা খুলতেই ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এত রাতে এখানে কি? শিষ্য ওষ্ঠ বাঁকিয়ে হাসল। আঁকা বাঁকা কদমে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, এলাম আমার বউটার ঘুম ভাঙিয়ে একটু আদর সোহাগ করতে। এত আদর সোহাগ আসে কোথা থেকে আপনার? যান এখনই নিজের কক্ষে গিয়ে ঘুমান। শিষ্য এগিয়ে গিয়ে ঠাস করে শুয়ে পড়ল ত্রয়ীর বিছানায়। স্বাভাবিক কণ্ঠেই বলল, বিয়ের পর আমার নিচের কক্ষ আর বউয়ের কক্ষ আছে নাকি? আমার কক্ষই আমার বউয়ের কক্ষ, আবার আমার বউয়ের কক্ষই আমার কক্ষ। এক কক্ষে ঘুমালেই হলো। ত্রয়ী দরজাটা চাপিয়ে দিয়ে বিছানার নিকটে এগিয়ে এলো। চিবিয়ে চিবিয়ে বলল, গ্রামবাসীদের চাপে পড়ে এক প্রকার জোরপূর্বক আমায় বিয়ে করতে হয়েছিল আপনার। সে বিয়ে আপনার পরিবারে কেউ মানেনি। এখন আমাদের আবার বিয়ে হবে, তারপর আপনি আমার কক্ষে আসবেন। শিষ্য উঠে বসল। ত্রয়ীর এক হাত টেনে বসিয়ে নিল কোলে। মিহি কণ্ঠে বলল, বিয়ে হতে হতে এখনো 14 দিন। এতদিন আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বালের বস্তা? যেমনটা 6 মাস থেকেছেন। সেই 6 মাস থাকতে থাকতেই তো চুলদারি পাখির বাসায় পরিণত হয়ে গিয়েছিল। তোর সাথে দেখা হওয়ার পর কাটালাম। এখন এই 14 দিনে চুলদারি আবার পাখির বাসা হয়ে যাবে। তারপর যখন তোকে বিয়ে করতে আসবো তখন তোর বন্ধু বান্ধবরা তোকে তিরস্কার করবে, বলবে এ কোন সাধু সন্ন্যাসীকে বিয়ে করছিস তুই? তার থেকে বলি কি, তোর বাপকে বল বিয়ের ডেটটা কাছাকাছি নিয়ে আসতে। এই ধর সপ্তাহখানেকের মধ্যে আমাদের বিয়ে দিতে। ত্রয়ী ওষ্ঠ বাঁকালো, পিঞ্চি কেটে বলল, আপনার বাবাকে বলুন। আমার বাবা তো আর একা এই বিয়ের তারিখ ঠিক করেননি, সাথে আপনার বাবাও আছেন। আমার বাবা তো একটা পশান। ওনাকে আমি আগেই বলেছিলাম আমাদের বিয়েটা দিয়ে দিতে। সেদিন যদিও উনি বিয়েটা দিয়ে দিতেন, তাহলে না ওই গ্রামবাসীদের পাল্লায় পড়তে হতো, না আমাকে বিয়ের ঘটনা লুকাতে হতো, আর না এত ঝামেলা হতো। ত্রয়ী অবাক হলো, কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, আপনি আমাদের গ্রামে যাওয়ার আগেই আঙ্কেলকে বিয়ের কথা বলেছিলেন? শুধু বাবাকে কেন, তোকেও বলেছিলাম, কিন্তু তোরা কেউই আমার কথাটাকে গুরুত্ব দিলি না। সেদিন যদি আমার বাপ আর তুই আমার কথাগুলোকে একটু গুরুত্ব দিতি, তাহলে আর আজকের এই দিনগুলো দেখতে হতো না। ত্রয়ী মস্তিষ্কে চাপ প্রয়োগ করল।
স্মরণে এলো শিষ্য বেশ কয়েকবারই তাকে বিয়ের কথা বলেছিল, কিন্তু কোনোবারই সে কথাগুলোকে গুরুত্ব দেয়নি ত্রয়ী। সে ভেবেছিল শিষ্য তাকে ভয় দেখানোর জন্য, জ্বালানোর জন্য বলছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল মেয়েটা। শিষ্যের কোল থেকে ওঠার চেষ্টা করে বলল, হয়েছে, বুঝেছি, এখন ছাড়ুন তো, কেউ এসে দেখে ফেলে ঝামেলা হবে। শিষ্য ত্রয়ীকে উঠতে দিল না কোল থেকে, বরং আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, এত রাতে এখানে কেউ আসবে না, আর এসে দেখলেও কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আপনি। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল শিষ্য। মুখ গুছল মেয়েটার ঘাড়ে, ঘোর লাগা কণ্ঠে বলল, শ্, আর কোনো কথা বলিস না, এইভাবে থাকতে দে। ত্রয়ী কিছু বলতে গিয়েও পারল না। অজানা অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরেছে তাকে। কেমন সুখ অনুভব হচ্ছে হৃদয়ে। শিষ্যের এই স্পর্শগুলো খারাপ লাগছে না। ইচ্ছে হচ্ছে না লোকটাকে তার নিকট থেকে দূরে সরিয়ে দিতে। ত্রয়ী চুপ রইল। শিষ্যকে দূরে সরিয়ে না দিয়ে লেপ্টে রইল তার সাথে। সময় প্রবাহমান, সে বসে থাকে না কারো জন্য। নিজের নিয়মে নিজের গতিতে সে সর্বদা গড়িয়ে চলে। সেদিনের পর 14 দিন যেন কেটে গেল চোখের পলকে। আজ শিষ্য এবং ত্রয়ীর গায়ে হলুদ। সোহরাব হোসেন ছোটখাটো একটি অনুষ্ঠান করার কথা বললেও বেশ বড়সড় অনুষ্ঠানেরই আয়োজন করেছেন। সে চায়নি ত্রয়ীর ভিতরে এই বিয়ে নিয়ে কোনো আফসোস থাকুক, কিংবা বিয়ের আয়োজন দেখে কখনো তার মনে এই ভাবনা আসুক যে, ইস, আজ আমার বাবা বেঁচে থাকলে এর থেকে বড় আয়োজন করতেন। সোহরাব হোসেন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন ত্রয়ীর মন রাখার, চার ওষ্ঠে হাসি ফুটিয়ে তোলার। তবে বড় দুঃখের বিষয় হলো এই 14 দিনে শিষ্য এবং ত্রয়ীর মধ্যে দেখা হয়নি একটা বারের জন্যেও। শিষ্য বার কয়েক ভেবেছিল বরিশালে ত্রয়ীর সাথে অন্তত একবার দেখা করতে আসবে, কিন্তু ব্যবসায়িক বিভিন্ন কাজের চাপ, বিয়ের আয়োজন, শপিং সব মিলিয়ে আর আসা হয়নি। এমনি ত্রয়ীকে খুঁজতে এসে এখানে বেশ অনেক দিন পড়েছিল সে। ততদিনে ব্যবসায়িক অনেক কাজ জমেছে, যাই কয়দিনই শেষ করতে হয়েছে। যদিও মুঠোফোনে তাদের মধ্যে যোগাযোগ হয়েছে, তবে তাতে কি আর মন ভরে? আজ গায়ে হলুদের দিনও দুজনের মধ্যে সরাসরি দেখা সাক্ষাৎ নেই কোনো। দুজনের বাড়ির মধ্যকার দূরত্ব বেশি হওয়ায় দুজনের দুই স্থানে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। তবে শিষ্য ত্রয়ীকে আগাম সতর্কতা দিয়ে রেখেছে, গায়ে হলুদের সেজে আগে তাকে দেখাতে হবে, তাকে না দেখিয়ে স্টেজে যাওয়া যাবে না। ত্রয়ীর হলুদের সাজ শেষ হয়েছে বেশ কিছুক্ষণ হলো। মেয়েটার ফর্সা শরীরে হলদেটে একখানা শাড়ি জড়িয়েছে আজ। কানে, হাতে, গলায় কাঁচা ফুলের গহনা, ঠোঁটে লিপস্টিক, মুখে ভারী মেকআপের প্রলেপ। পার্লার থেকে মেয়েদের এনে তাকে সাজানো হয়েছে আজ। যদিও ত্রয়ী বলেছিল বাড়িতেই সাজবে। এমনি এই বাড়ির লোকগুলো তাদের জন্য কত কি করেছে, তার মধ্যে আবার এই সাজগুজের চাপও ফেলতে চায়নি তাদের উপর। কিন্তু সোহরাব হোসেন এবং তামিম কোনো কথাই শুনল না তার। একদম পার্লার থেকে ধরে বেঁধে সাজানোর লোক নিয়ে এলো। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী, আর চোখে তাকালো চারদিকে। কক্ষে মানুষ গিজগিজ করছে। এর মধ্যে সে শিষ্যকে নিজের সাজ দেখাবে কিভাবে? এতগুলো মানুষের মধ্যে ছবি তুলতে বা ভিডিও করতে কেমন যেন লজ্জা লাগছে তার। আর ওদিকে শিষ্যকে তার সাজ না দেখিয়ে স্টেজে গেলেও তো খেপে যাবে। লোকটা এমনিই যা বদমেজাজি, খ্যাপাটে ধাঁচে। বেশ অনেকটা ঝড়ঝাপটা পেরিয়ে ত্রয়ী কেবল একটু সুখের মুখ দেখে উঠতে শুরু করেছে। একটু একটু করে তার জীবনে সব ঠিক হতে শুরু করেছে। এর মধ্যে মেয়েটা আর কোনো ঝামেলা চায় না। ত্রয়ী আশেপাশে তাকালো, এরপর হাত ইশারা দিয়ে তাকালো তৃপ্তির দিকে। বোনের ইশারা পেয়ে সে ছুটে এলো, চঞ্চল ভঙ্গিতে বলল, ডেকেছো কেন আপু? ত্রয়ী ফের ইশারা দিয়ে মেয়েটাকে নিচের দিকে ঝুঁকতে বলল। তৃপ্তিও সাথে সাথে ঝুঁকে গেল নিচের দিকে। ত্রয়ী মুখ এগিয়ে আনলো মেয়েটার কানের কাছে, ফিসফিসিয়ে বলল, আমার একটা ছবি তুলে তোমার শীর্ষ ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। তৃপ্তি ঠোঁট টিপে হাসলো। ত্রয়ীর মোবাইল নিয়ে বেশ সুন্দর এবং স্পষ্টভাবে একটি ছবি তুলে পাঠিয়ে দিল শিষ্যের কাছে। প্রায় সাথে সাথে মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা তৃপ্তির হাতেই ছিল। ভেবেছিল আরো কিছু ছবি তুলবে ত্রয়ীর এবং নিজের। এর মধ্যেই শিষ্য কল করেছে। মেয়েটা মোবাইলটা এগিয়ে দিল ত্রয়ীর দিকে, স্বাভাবিক কণ্ঠেই বলল, আপু, শীর্ষ ভাইয়া ভিডিও কল করেছে। শিষ্যর নামটা শুনেই চারদিকে হইচই পড়ে গেল। সবাই যেন হামলে পড়ল মোবাইলটার দিকে। ত্রয়ী অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে তৃপ্তিকে বলল, কেটে দাও তুমি। তৃপ্তি কলটা কেটে দিতেও উদ্যত হলো, কিন্তু বাদ সাধল আশেপাশের সকলে। ত্রয়ীর এক বান্ধবী বলল। ত্রয়ী যেন বিপাকে পড়ল এবার। এতগুলো মানুষের সামনে কল ধরে সে কি বলবে?
আর শিষ্যের ওটা তো মুখ না, যেন কোনো মেশিন। একবার চালু হলে আর বন্ধ হতে চায় না। আর কার সামনে কি বলছে তারও কোনো ঠিক ঠিকানা থাকে না। লাজ লজ্জাও তো নেই বললেই চলে। তারপর সবার সামনে কি বলতে কি বলে ফেলবে তার মান ইজ্জত নিয়েই টানাটানি লেগে যাবে। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, একটু পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, এখন আর কল ধরে কাজ নেই। কথাটা বলে ত্রয়ীর বান্ধবী মোবাইলটা এনে ধরিয়ে দিল তার হাতে। কলটাও রিসিভ করে দিল। আর তারপর ত্রয়ী যা ভেবেছিল তাই হলো। মোবাইলের ভিতর থেকে বুলেটের বেগে তার কানে ভেসে এলো, ভীষণ সুন্দর লাগছে তোকে ডার্লিং। ইচ্ছে হচ্ছে খেয়ে ফেলি। আর যে তোর সইছে না, ইচ্ছে হচ্ছে এখনই বাসরটা সেরে ফেলি। সাথে সাথে চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেল। সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে। লজ্জা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটার ভিতরটা। ইচ্ছে হলো এখনই মাটিটা ফাঁক করে তার ভিতরে ঢুকে যেতে। এই লোকটার সব সময় এমন কথাবার্তা। কি হতো আজ অন্তত নিজের মুখটা একটু সামলে রাখলে। ঠিক আছে, সে একা লজ্জা পাবে কেন? শিষ্য একটু দেখুক কি রাজকার্য সেরেছে সে, একটু বুঝুক তার এই কথা শুনে কতটা অস্বস্তি। ঠিক আছে, সে একা লজ্জা পাবে কেন? শিষ্য একটু দেখুক কি রাজকার্য সেরেছে সে, একটু বুঝুক তার এই কথা শুনে কতটা অস্বস্তিতে পড়েছে ত্রয়ী। মেয়েটা মোবাইলের স্ক্রিনে ক্লিক করে ব্যাক ক্যামেরায় দিল। ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো কক্ষে উপস্থিত সকলকে। শিষ্য অপ্রস্তুত হয়ে পড়ল এবার। না জেনে না বুঝে সে যে কি ঘটিয়ে ফেলেছে বুঝলো ভালোভাবেই, তবে মুখে স্বীকার করলো না, বরং বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, তো কি হয়েছে? ওখানে যে কজন মানুষ আছে তারা একজনও কি বিয়ে ছাড়া বাসর ছাড়া থাকতে পারবে? কারো আগে হবে,